রাসায়নিক পরিবর্তনে আমরা আজকে দ্বিতীয় ক্লাসে রাসায়নিক বিক্রিয়ার গড় বিক্রিয়ার হার আর হার ধ্রুবক নিয়ে আলোচনা করব। তো গড় বিক্রিয়ার হারটা একটু দেখো। গড় বিক্রিয়ার হার হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক অথবা উৎপাদের মধ্যে, অর্থাৎ বিক্রিয়কে যারা থাকবে এবং উৎপাদে যারা থাকবে তাদের যে কোনো একটির ঘনমাত্রার পরিবর্তনের হার। দেখো রাসায়নিক বিক্রিয়ার হারটা কী ছিল? পূর্বে ক্লাসে আমি আলোচনা করছি বিক্রিয়ার হার ছিল যে একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক সমূহের অথবা উৎপাদ সমূহের ঘনমাত্রার পরিবর্তনের হার, অর্থাৎ বিক্রিয়কে যারা থাকবে তাদের সবার ঘনমাত্রার পরিবর্তনের হার আর উৎপাদের সবার ঘনমাত্রার পরিবর্তনের হার যে কোনো একটার। কিন্তু গড় বিক্রিয়ার হারে কি বলা হয়েছে? যে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যদি একাধিক বিক্রিয়ক থাকে, ধরো আমি একটু উদাহরণ তৈরি করি। এখানে মনে করো পি আর কিউ বিক্রিয়া করে আর এবং এক্স উৎপাদ তৈরি করলো। তো গড় বিক্রিয়ার হারে এরকম বলা হয়েছে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যে কোনো একটির, এই বিক্রিয়কের মধ্যে পি আছে এবং কিউ আছে, তাহলে পি এর ঘনমাত্রার পরিবর্তন অথবা কিউ এর ঘনমাত্রার পরিবর্তনের হার। উৎপাদের ক্ষেত্রে আর এর ঘনমাত্রার পরিবর্তনের হার অথবা এস এর ঘনমাত্রার পরিবর্তনের হার। পুরো বিক্রিয়ার যে সিস্টেমটা, সেই সিস্টেমের মধ্যে চারটা উপাদান আছে, বিক্রিয়ক দুইটা, উৎপাদ দুইটা। এই চারটার যে কোনো একটির ঘনমাত্রার পরিবর্তনের হারই আছে গড় বিক্রিয়ার হার। সোজাই হয়ে মনে রাখতে হবে। অর্থাৎ বিক্রিয়ক একাধিক আছে, সবার ঘনমাত্রার পরিবর্তনের হারকে সমষ্টি করে আমাদের গড় বিক্রিয়ার হার করতে হবে এটা না। উৎপাদও যারা আছে তাদের সবার ঘনমাত্রার পরিবর্তনের সমষ্টি করে, পরিবর্তন হারকে সমষ্টি করে গড় বিক্রিয়ার হার নির্ণয় করতে হবে তা কিন্তু না। যে কোনো বিক্রিয়ক একাধিক থাকলেও যে কোনো একটি বিক্রিয়ক অথবা উৎপাদ একাধিক থাকলেও যে কোনো একটি উৎপাদ। তা আমি যদি এরকম একটা বিক্রিয়া দেখি যেখানে বিক্রিয়কও একটি উৎপাদও একটি, ঠিক আছে, সেই ক্ষেত্রে তো এখানে একটাই বিক্রিয়ক, তাহলে এই বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনের হার অথবা উৎপাদের ঘনমাত্রার, উৎপাদও এখানে একটি, বাধ্য হয়ে একটাই নিতে হচ্ছে, উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনের হার, এটা হচ্ছে গড় বিক্রিয়ার হার। তা এই গড় বিক্রিয়ার হারের আর বিক্রিয়ার হারের সমীকরণ বা ইকুয়েশন একই। তাই যদি আমরা গড় বিক্রিয়ার হার বলি, গড় বিক্রিয়ার হার যদি এখান থেকে বলি, ধরো এই পি বিক্রিয়কটির ঘনমাত্রার পরিবর্তন আমরা নির্দিষ্ট সময়ের ব্যবধানে জানি বা আমাদের জানা আছে বা আমরা বের করলাম, তাহলে যদি আমি এই রাসায়নিক বিক্রিয়াটার গড় বিক্রিয়ার হার নির্ণয় করতে চাই, তাহলে আমি এই বিক্রিয়কটার ঘনমাত্রার পরিবর্তনটা আমরা কাউন্ট করছি, সুতরাং এর ঘনমাত্রার পরিবর্তনের হারটাই হবে গড় বিক্রিয়ার হার। যেহেতু বিক্রিয়ত ঘনমাত্রা হ্রাস পায়, সেজন্য আমরা মাইনাস দিয়ে শুরু করব, আর এখানে আমরা দিতে পারি ডেল পি বাই ডেল টি, রাসায়নিক বিক্রিয়ার হারের যে সমীকরণ সেটাই। ওকে, আচ্ছা, একই রকমভাবে এই গড় বিক্রিয়ার হার আমি কিউ দিয়েও দেখাতে পারি। ধরো কিউ এরটা জানা আছে আমাদের, তাহলে মাইনাস ডেল কিউ বাই ডেল টি। ধরো এখন উৎপাদের আরেকটা জানা আছে, তাই আমি লিখতে পারি মাইনাস ডেল আর বাই ডেল টি। মনে করো এস একটা জানা আছে, আমি লিখতে পারি মাইনাস ডেল এস বাই ডেল টি। ওকে, সরি, এখানে তো উৎপাদ, এরা উৎপাদের ক্ষেত্রে ঋণাত্মক হবে না, এখানে বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, সেজন্য এখানে প্লাস হবে। এখন কথা হলো, এগুলো দেখো সবারই মোল সংখ্যা 1 ছিল, ঠিক আছে, এদের সবার কিন্তু মোল সংখ্যা 1 করেছিল। যদি মোল সংখ্যা 1 ছাড়া অন্য কিছু থাকে, মনে করো এটা পি ক্ষেত্রে পি মোল ধরলাম, কিউ এর ক্ষেত্রে কিউ মোল, আর এর ক্ষেত্রে স্মল আর, এস এর ক্ষেত্রে স্মল এস ধরলাম, তাহলে কি হবে একটু লক্ষ্য রাখো। যদি এই গড় বিক্রিয়ার হার বা বিক্রিয়ার হার আমি যাই বলি না কেন, সেই ক্ষেত্রে যে মোল সংখ্যাটা থাকবে এই মোল সংখ্যার কিন্তু অনুপাত হবে। অনুপাতটা কেমন হবে? এই মোল সংখ্যাটা এই রাসায়নিক বিক্রিয়ার হারের সাথে 1 সেই মোল সংখ্যাটা গুণ করতে হবে। পি এর মোল সংখ্যা কত ছিল? পি। কিউ এর মোল সংখ্যা কত ছিল? কিউ, তাহলে 1/কিউ লাগবে, এগুলো গুণ করতে হবে। আর এখানে আর এর মোল সংখ্যা কত ছিল? 1/আর, এটা গুণ করতে হবে। এখানে এস এর মোল সংখ্যা কত ছিল? এস, তাহলে আমরা লাগবো 1/এস, এটা গুণ করতে হবে। এটি আছে আমাদের গড় বিক্রিয়ার হার বা
রাসায়নিক বিক্রিয়ার হারের যদি মোল সংখ্যা থাকে তাহলে মোল সংখ্যা এইভাবেই মানে বিপরীত রাশি হিসেবে গুণ হবে। ওকে, তো ঠিক আছে, ধরো কথার কথা এখানে 5 মোল, তাহলে এখানে কত, 5-এর বিপরীত রাশি কত, 1/5। এখানে মনে করো আছে 6 মোল, তাহলে কত, 1/6। এখানে আছে মনে করো 10 মোল, তাহলে কত হবে, এখানে 1/10। এখানে আছে মনে করো 2 মোল, তাহলে কত হবে, 1/2। অর্থাৎ যে মোল সংখ্যাটা থাকবে তার বিপরীত রাশিটা, তার গুণাত্মক বিপরীত রাশিটা গুণ করতে হবে। ওকে, কোনো বিক্রিয়ক অথবা উৎপাদের পরিমাণ দেয়া আছে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রাথমিক পরিমাণ এবং পরবর্তী পরিমাণটা দেয়া আছে, সময়টাও দেয়া আছে। সেক্ষেত্রে আমরা গড় বিক্রিয়ার হারটা নির্ণয় করে ফেলি বা শুধু বিক্রিয়ার হারটা নির্ণয় করে ফেলি। ধরো এ থেকে বি একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, এ বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ। এখানে বলা হলো যে এ বিক্রিয়কের প্রারম্ভিক বা প্রাথমিক ঘনমাত্রা ছিল 0.275 মোল পার লিটার, আর 5 মিনিট 20 সেকেন্ড পরে যে তার ঘনমাত্রা হলো 0.125 মোল পার লিটার। এখন যদি এই বিক্রিয়ার গড় বিক্রিয়া হার নির্ণয় করতে বলো, অনেক সময় আমাদের অ্যাডমিশন টেস্টে এই ধরনের প্রশ্নগুলো আসে, সুতরাং একটু বুঝে নিলে তো সুবিধা হবে পরবর্তীতে। তো কি, একটা বিক্রিয়কের প্রাথমিক এবং শেষ ঘনমাত্রাটা দেয়া আছে বা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেয়া আছে, তাহলে যদি গড় বিক্রিয়ার হারটা নির্ণয় করতে চাই এখানে, তাহলে এখানে গড় বিক্রিয়ার হার কত হবে, যেহেতু বিক্রিয়ক, এখানে এটা আছে বিক্রিয়ক, তাহলে এর ঘনমাত্রা হ্রাস পাবে, সেজন্য মাইনাস চিহ্ন দিয়ে নিলাম। এরপরে দেখো প্রাথমিক ঘনমাত্রা 0.275, আর এটা আছে পরবর্তী ঘনমাত্রা, অর্থাৎ ঘনমাত্রা হ্রাস পাওয়ার পরে এটা হয়েছে। তার মানে আমি একটু সমীকরণটা তৈরি করে নিয়ে কাজটা করি। A1 A2 মাইনাস A1 ভাগ ডেল টি একবারে লিখে দিই। এটা তো সময়ের পরিবর্তন, কতটুকু সময়ের পরিবর্তন, মানে এই যে দেয়া আছে 5 মিনিট 20 সেকেন্ড, মানে এটা ছিল প্রাথমিক ঘনমাত্রা, বিক্রিয়াটা শুরু হওয়ার বা এই অবস্থা থেকে বা এই সময়টা থেকে এই সময় এখানে যেতে, এই ঘনমাত্রাটা পেতে সময় লাগছে 5 মিনিট 20 সেকেন্ড। তো সময়ের এককটা আমরা সবসময় জন্য সেকেন্ডে নিয়ে নেব, যেহেতু সব আন্তর্জাতিক এককে এখানে ক্যালকুলেশনগুলো করতে হবে। তাহলে আমরা সেই সময়টা লিখি, 5 মিনিট 20 সেকেন্ড সমান কত, আমরা জানি 320 সেকেন্ড। তাহলে 320 সেকেন্ড লাগলাম, মাইনাস এখন পরবর্তী ঘনমাত্রা কত, 0.125 মাইনাস প্রাথমিক ঘনমাত্রা আছে 0.275। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কত পাচ্ছি, 4.6875 ইন্টু 10⁻⁻⁴ এইটুকের ক্যালকুলেশন, এর আগে মাইনাস, তাহলে এখানকার মাইনাস আর এই মাইনাস, এখানকার ফলাফলের মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। যে কথাটা আমি বলছিলাম আর কি, যে পরিমাণ কখনোই ঋণাত্মক হবে না। দেখো রাসায়নিক বিক্রিয়া গড় বিক্রিয়ার হারে আমি সমীকরণের মধ্যে আমি এখানে মাইনাস ঠিকই দিয়েছিলাম, কিন্তু ক্যালকুলেশনে যে এখানে কিন্তু ঠিকই প্লাস পাওয়া যাচ্ছে। আর এককটা যদি আমি নির্ণয় করি, তাহলে আমাদের এককটা ছিল মোল পার লিটার, উপরে ঘনমাত্রা ছিল মোল পার লিটার, মোল পার লিটার এখানে লিখে নিতে পারি, না লিখলেও সমস্যা নাই, এত মোল পার লিটার, আর সেকেন্ডটা পরে চলে গেলে ইনভার্স সেকেন্ড, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, এটা আছে গড় বিক্রিয়ার হার। তাহলে এইভাবে আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার গড় বিক্রিয়ার হার নির্ণয় করতে পারবো। যে এটা আমি বিক্রিয়ক থেকে বের করছি, আমাদের উৎপাদের পরিমাণটাও দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রেও আমরা এই কাজটা করতে পারবো। ধরো এরকম উৎপাদের পরিমাণ দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা গড় বিক্রিয়ার হারটা কীভাবে নির্ণয় করবো, দেখো আরেকটা অঙ্কে যাই। এই অঙ্কটার জন্য একটু লক্ষ্য করো, এখানে একটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে, দিয়ে দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি করলো। এটা একমুখী হতে পারে, এটা তুমি উভমুখী হিসেবেও দেখাতে পারো, এর সমতাকরণ করেই দেওয়া আছে। তা এই যে নাইট্রোজেন পেন্টঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি হলো, এই ক্ষেত্রে বলা হয়েছে যে 6 সেকেন্ড পর নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা
3 × 10⁻³ মোল পার লিটার বৃদ্ধি পায়। তাহলে প্রশ্নটা একটু বুঝে নিতে হবে। এখানে কিন্তু কোনো প্রারম্ভিক ঘনমাত্রা বা শেষ ঘনমাত্রা দেয়া নেই, এখানে বলা হয়েছে কতটুকু বৃদ্ধি পায়, একেবারে সরাসরি বৃদ্ধির পরিমাণটাই দেয়া আছে। তাহলে কতটুকু বাড়ছে সেটা তোমার বের করে নেওয়া লাগছে না, আর যেহেতু প্রাথমিক আর শেষেরটা দেওয়াও না, তুমি বের করবা কীভাবে? তাহলে গড় বিক্রিয়ার হারে আমরা চলে যাই, সমীকরণটা তৈরি করি। গড় বিক্রিয়ার হারের সমীকরণে কী হবে? ওই ঘনমাত্রার মানে বিক্রিয়ার হারের সমীকরণে যাব আমরা। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা তো উৎপাদ, সুতরাং এটা ধনাত্মক অনুপাত হবে। তাহলে ধনাত্মক অনুপাত হলে প্লাস লিখলেও হয়, না লিখলেও কোনো সমস্যা নাই। তো নিয়মটা মনে আছে, আমি বলছিলাম যে মোল সংখ্যা যদি 1-এর বেশি থাকে, অর্থাৎ যে মোল সংখ্যাটা থাকবে তার গুণাত্মক বিপরীত রাশি লিখতে হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল সংখ্যা আছে 4, তাহলে 4-এর গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে 1/4, এটা লিখব। এরপরে আমরা এটা লিখব del of NO2 ভাগ হচ্ছে del T। তো এখানে 1/4, আমি প্লাস চিহ্ন বারবার লিখছি না। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা কতটুকু বাড়ছে সেটা সরাসরি দেওয়া আছে, তাহলে আমাদের শেষ ঘনমাত্রা থেকে আগের ঘনমাত্রা বিয়োগ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা হলো না এখানে। তাহলে একবারে সরাসরি সেই মানটাই লিখে দিই, কত? 3 × 10⁻³ ভাগ, এখানে বলে দিয়েছে 6 সেকেন্ড পর, এখানে সময়ের ব্যবধানটাও আমাদের দেয়া আছে। কত সেকেন্ড পর? 6 সেকেন্ড পর। আমাদের আদি সময় শেষ সময় বলে কোনো সময় দেওয়া নেই, শুধু কত সময় পর ঘনমাত্রা এতটুকু পরিবর্তন হয়েছে, অর্থাৎ সময়ের ব্যবধান আছে 6 আর ঘনমাত্রার বৃদ্ধি আছে এটা, সরাসরি এটা মান দেওয়া আছে। তাহলে সেই মানটা বসাই, হবে এসআই এককেই আছে এই 1.25 × 10⁻⁴। এত উপরে ছিল মোল পার লিটার আর সেকেন্ডটা উপরে চলে গেল, এই তো। এইভাবে এই রাসায়নিক বিক্রিয়ার গড় বিক্রিয়ার হারটা নির্ণয় করলাম। তাহলে দেখো, গড় বিক্রিয়ার হারের যে সংজ্ঞা ছিল, যে বলা হয়েছিল বিক্রিয়ক অথবা উৎপাদের যে কোনো একটির ঘনমাত্রার পরিবর্তনের হার, তাই আছে। কিন্তু এখানে কিন্তু উৎপাদ দুইটা ছিল, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের। তাই গড় বিক্রিয়ার হার নির্ণয় করার জন্য আমাদের অক্সিজেনের ঘনমাত্রা জানার কোনো প্রয়োজনীয়তা নাই, শুধু একটি উৎপাদের ঘনমাত্রা থেকেই আমরা কিন্তু পুরো রাসায়নিক বিক্রিয়াটা, সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়াটার গড় বিক্রিয়ার হার নির্ণয় করে বলছি। এভাবে গড় বিক্রিয়ার হার নির্ণয় করতে হয়। আচ্ছা, এখন আমরা দেখব বিক্রিয়ার হার ধ্রুবক কি। বিক্রিয়ার হার ধ্রুবকটা জানতে গেলে আমাদের বিক্রিয়ার হার জানতে হবে, এটা নিশ্চিত। তাহলে সেটা কিভাবে হবে? বিক্রিয়ার হার ধ্রুবকটা হলো, দেখো, বিক্রিয়ার হার ধ্রুবক একদম খুব সহজে এটা চিন্তা করবা। সেটা হচ্ছে এই বিক্রিয়ার হার ধ্রুবকটা হচ্ছে বিক্রিয়ার হার ভাগ হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। আসলে এটা আসলো কিভাবে? এটা আসলো হচ্ছে ভরক্রিয়ার একটা সূত্র থেকে। ভরক্রিয়ার সূত্রটা কি ছিল? যে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। এটা ভরক্রিয়ার একটা বিশেষ সূত্র। ভরক্রিয়ার সূত্র আমরা পরবর্তীতে আসব, যখন এই যে কেপি কেসি রাশিমালাতে আসব, তখন আমরা এই ভরক্রিয়ার সূত্রটা ভালোভাবেই শিখে নেব। তো আপাতত একটু জেনে নাও যে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার হার, মনে করো এ বি, বিক্রিয়ক এ উৎপাদ বি। এই রাসায়নিক বিক্রিয়াটিতে মনে করো এই বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন আমরা যেটাই দিই না কেন, তাহলে এখানে বিক্রিয়ার হার আমি যদি এভাবে লিখি, বিক্রিয়ার হার ইকুয়াল টু -del A/del T, এটা তোমরা জানো।
যে বিক্রিয়কের ঘনমাত্রা যেহেতু এখানে হ্রাস পাবে, তাহলে সেজন্য বিক্রিয়ক থেকে যদি বিক্রিয়ার হার নির্ণয় করতে চাই রাসায়নিক বিক্রিয়ার, তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। অথবা আমরা যদি উৎপাদ থেকে তৈরি করতে চাই, তাহলে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন ভাগ হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। তো এই রাসায়নিক বিক্রিয়ার হারটাই হলো, ধরো আমি যদি এবার দিই, এই রাসায়নিক বিক্রিয়ার এই হারটাই হলো এদের ঘনমাত্রার সমানুপাতিক। কোন ঘনমাত্রার সমানুপাতিক? মোলার ঘনমাত্রার সমানুপাতিক। আর সেটা কি? অর্থাৎ বিক্রিয়ার যার সাপেক্ষে আমি বিক্রিয়ার হারটা নির্ণয় করতেছি, যদি বিক্রিয়কের সাপেক্ষে হয় তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক হবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কত? ধরে নাও বিক্রিয়কের ঘনমাত্রা এখানে CA, ঠিক আছে? তাহলে এই যদি ভরক্রিয়ার সূত্র হয়, সূত্র থেকে আমরা এটা লিখতে পারবো, অথবা আমরা লিখতে পারবো ডেল বি বাই ডেল টি সমানুপাতিক CB, ঠিক আছে? তাহলে ভরক্রিয়ার সূত্র থেকে আমরা এটা পাই। তাহলে আমি যে কোনো একটা থেকে বের করি। এই সমানুপাতিক সম্পর্ককে যদি আমি এখন সমীকরণের রূপ দিই, তাহলে কি হবে? এই ডেল বি বাই ডেল টি ইকুয়াল টু কে ইন্টু সিবি, এই তো আমরা লিখি। সমানুপাতিক সম্পর্কে যদি আমি সমীকরণের রূপ দিই, তাহলে পরে আমাদের যে কোনো এক পক্ষে বা ডান সাইডে যে থাকবে তার সাথে একটা সমানুপাতিক ধ্রুবক গুণ করব। রাসায়নিক বিক্রিয়ার এই বিক্রিয়ার হারের সাথে ঘনমাত্রার সম্পর্কযুক্ত সমীকরণের মধ্যে এই যে ধ্রুবকটা ব্যবহার করা হয়েছে, এই ধ্রুবকটাই হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে আমরা কিভাবে পেলাম হার ধ্রুবক? ভরক্রিয়ার সূত্র থেকে আমরা জানি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের ঘনমাত্রা বা মোলার ঘনমাত্রার সমানুপাতিক। ওই একটা কথা এখানে বলে নিই, উৎপাদের জন্য তোমার মনে করতে বারবার বিক্রিয়কের কথাই বলছি। এ যখন এ থেকে বি তৈরি হচ্ছে তখন এ বিক্রিয়ক, বি উৎপাদ। আবার যখন বি থেকে এ তৈরি হবে সেই ক্ষেত্রে বি বিক্রিয়ক, এ উৎপাদ, যদি আমি উভমুখী বিক্রিয়ার মতো চিন্তা করি। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের তাই হচ্ছে, বিক্রিয়ায় অংশগ্রহণ করছে বা কার ঘনমাত্রার হার বের করছি? বি এর। তাহলে এর সাপেক্ষে আমি বিক্রিয়ার হার যেটা বের করব, সেই হারটা হবে এর ঘনমাত্রারই সমানুপাতিক। অর্থাৎ যার সাপেক্ষে তুমি যাকে বিবেচনায় নিয়ে রাসায়নিক বিক্রিয়ার হার নির্ণয় করছো, রাসায়নিক বিক্রিয়ার হার তার ঘনমাত্রার সমানুপাতিক হবে। এখন এই বিক্রিয়ার হার ধ্রুবককে যদি আমি বের করতে চাই, নির্ণয় করতে চাই, দেখো তুমি কেটা যদি রেখে দাও, তাহলে এই মোলার ঘনমাত্রাটা এই বিক্রিয়ার হারের সাথে ভাগ হয়ে যাবে, অনুপাত হয়ে যাবে। অর্থাৎ এখানে হার ধ্রুবক ইকুয়াল টু আমরা পাবো ডেল বি বাই ডেল টি ডিভাইডেড বাই সিবি, এটাই। তো সেটাই বলা হয়েছিল বিক্রিয়ার হার ধ্রুবক আছে বিক্রিয়ার হারের সাথে ঘনমাত্রার অনুপাত। তাহলে প্রিভিয়াস ক্লাস এবং আজকের এই ক্লাস থেকে আমরা কী কী জিনিস শিখলাম? কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার হার, রাসায়নিক বিক্রিয়ার গড় বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবক, এই দুইটা ক্লাস আশা করি ভালো করে শিখলে এই তিনটা ফ্যাক্টর সম্পর্কে আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমরা পরবর্তী ক্লাসে এই রাসায়নিক বিক্রিয়ার, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব নিয়ে আমরা আলোচনা করব। ওই ক্লাসটি দেখব সবাই। ধন্যবাদ সবাইকে।